নিটের যুদ্ধ জয় করার জন্য সবথেকে বড় হাতিয়ার হলো বায়োলজি, আর এই বায়োলজির বাইবেল হলো এনসিইআরটি বই। তাই বাংলায় প্রথমবার এনসিইআরটি সম্পূর্ণ লাইন বাই লাইন সিরিজ, একদম জিরো থেকে স্ক্র্যাচ থেকে পুরো 100 অবধি আমরা পড়াবো এই সিরিজে। সমস্ত তার সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা করাবো। আমাদের লক্ষ্য একটাই, বাংলার ছাত্রছাত্রীরা যেন বায়োলজিতে নিটে 360-এ 360 পায়। নমস্কার, আমার নাম প্রাঞ্জল দাস। ওয়েলকাম ইন মাইটোনিট চ্যানেল। চলো শুরু করা যাক। আজকে আমরা পড়ব এনসিইআরটি লাইন বাই লাইন সিরিজ এর প্রথম চ্যাপ্টার, সেল দ্য ইউনিট অফ লাইফ। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমরা একটা জিনিস দেখে নেব। এটা কি? এটা একটা নন লিভিং জিনিস। আমি কি? আমি একজন জীবিত। তুমি কি? তুমি একজন জীবিত। তুমি, আমি, আমরা হলাম অর্গানিজমস। এ কিন্তু অর্গানিজম নয়। আমাদের সাথে এর পার্থক্যটা কোথায় জানো? একটা সেল, দেখো এই যে একটা সেল, এই সেলটা এর মধ্যে নেই কিন্তু আমাদের মধ্যে আছে, তাই জন্যেই আমরা জীবিত আর এ মৃত। দেখো কি বলছে, হোয়াট ইজ দ্যাট মেক্স অ্যান অর্গানিজম লিভিং? প্রেজেন্স অফ দ্য বেসিক ইউনিট অফ লাইফ, দ্য সেল। সেল হচ্ছে কোনো একটা জীবিত জিনিসের বেসিক ইউনিট। যেমন একটা বাড়ি তৈরি করার জন্য একটা ইট, এরকম হাজারখানা ইট লাগে, হাজারখানা ইট পরপর পরপর সাজিয়ে একটা বাড়ি তৈরি হয়। ঠিক তেমনই আমাদের শরীর বেসিক ইউনিটটা কি? একটা সেল। এই সেলের ওপর হাজার 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 হাজারখানা সেল জুড়ে একটা মানুষের শরীর তৈরি হয়। এবার বলছে অল অর্গানিজমস আর কম্পোজড অফ সেলস, অর্থাৎ প্রত্যেকটা অর্গানিজম অর্থাৎ প্রত্যেকটা জীবিত জিনিস তারা কিন্তু সেল দিয়েই তৈরি। এবার দেখো সেলুলার অর্গানিজমস, অর্থাৎ যে সমস্ত জীবিত মানুষ সেল দিয়ে তৈরি, তাদেরকে, মানুষ নয়, যে সকল জীবিত যে কেউ, তাদেরকে দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ইউনিসেলুলার, অর্থাৎ যাদের দেহ একটা সেল দিয়ে তৈরি তাদেরকে ইউনিসেলুলার বলা হচ্ছে। আর যাদের দেহ অনেকগুলো সেল, এরকম এ দেখো কতগুলো সেল, এরকম এত সেল দিয়ে তৈরি, তাদেরকে কি বলা হচ্ছে? মাল্টি সেলুলার। এই যে দেখো অল অর্গানিজমস তাদের মধ্যে ইউনিসেলুলার হতে পারে এবং মাল্টিসেলুলার অর্গানিজমস হতে পারে। এবার আমরা সেকেন্ড প্যারাগ্রাফে চলে আসি। এর পরের পার্ট, হোয়াট ইজ সেল? আমাদের মতো এত বড় একটা শরীর, তাতে হাজার একখানা সেল আছে, আবার একটা ছোট্ট ব্যাকটেরিয়া, তার মধ্যেও একটা সেল আছে। এই সেল কি কি কাজ করতে পারে? এ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স দেখাতে পারে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টলি বেঁচে থাকতে পারে। এছাড়া পারফর্মিং দ্য এসেনশিয়াল ফাংশনস অফ লাইফ, অর্থাৎ একটা ব্যাকটেরিয়া যে ইউনিসেলুলার, অর্থাৎ তার শরীরে একটা সেল দিয়েই গঠিত, সেই সেল তার শরীরের সমস্ত এসেনশিয়াল ফাংশনগুলো, যা যা দরকার তার বেঁচে থাকার জন্য, সেগুলো সে করাতে পারে। তারপরে বলছে, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, এনিথিং লেস দ্যান এ কমপ্লিট স্ট্রাকচার অফ এ সেল ডাজ নট এনশিওর ইন্ডিপেন্ডেন্ট লিভিং। অর্থাৎ এই যে একটা সেল, দুটো সেল, তিনটে সেল, আবার কারোর শরীরে আছে একটা সেল, কিন্তু কারোর শরীরে কি অর্ধেকটা সেল থাকতে পারে? কারোর শরীরে যদি অর্ধেকটা সেল থাকে, সে জীবিত নয়। অন্তত জীবিত বা বেঁচে থাকার জন্য কি দরকার? সব থেকে প্রধান একটা অন্তত সেল। তারপর এখানে এই জায়গাটা হিস্ট্রির কথা বলছে। অ্যান্টন ভন লিভেনহুক প্রথম দেখেছিল এবং ডেসক্রাইব করেছিল লিভিং সেল, অর্থাৎ জীবিত সেল সম্বন্ধে প্রথম দেখেছিল এবং আলোচনা করেছিল কে? এভি লিভেনহুক। তারপর রবার্ট ব্রাউন ল্যাটার ডিসকভার্ড দ্য নিউক্লিয়াস। এর পরবর্তীকালে রবার্ট ব্রাউন বলে একজন বিজ্ঞানী, সে নিউক্লিয়াস আবিষ্কার করেছিল। নিউক্লিয়াস কি পরে পড়বো, প্লাস আমি এখনও বলে দিচ্ছি, এই যে একটা সেল, সেলের মধ্যে একটা ডেন্স, একটা ঘন এরকম জিনিস থাকে, সেটাকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস আবিষ্কার কে করেছিল? রবার্ট ব্রাউন। কিভাবে মনে রাখবো? দেখো নিউক্লিয়াস, এই যে একটা সেল, এর ভেতরে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটার রং কেমন ছিল? ব্রাউন কালারের নিউক্লিয়াস ছিল, তাই জন্য রবার্ট ব্রাউন আবিষ্কার করেছিল এই নিউক্লিয়াসটাকে। এবং অ্যান্টন ভন লিভেনহুক প্রথম দেখেছিল এবং ডেসক্রাইব করেছিল জীবিত সেলকে। এরপর আসছে লিডিং টু দ্য ইলেকট্রনিক মাইক্রোস্কোপ রিভিলড অল দ্য স্ট্রাকচারাল ডিটেল অফ দ্য সেল। পরবর্তীকালে 1950-এর সময় কি হয়েছিল? ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছিল
এবং সেটা রিভিল করেছিল সমস্ত আরও অত্যাধুনিক ভেতরে ইনডেপথ সেলের ভেতরে কি কি আছে। ইলেকট্রন মাইক্রোস্কোপ রিভিলড অল দ্য স্ট্রাকচারাল ডিটেল অফ দ্য সেল। এবার আমরা সেল থিওরি সম্বন্ধে পড়ব। সেল থিওরিতে কি বলছে আমাদের এখানে। সেল থিওরি, প্রথমে একটা জিনিস মনে রাখবে যে পৃথিবী যখন তৈরি হয়েছিল তখন আগে প্রাণী এসেছিল না উদ্ভিদ এসেছিল? অবশ্যই আগে উদ্ভিদ এসেছিল, তাই জন্য আগে আমরা উদ্ভিদের কথা পড়ব। 1838 খ্রিস্টাব্দে 1838 আর তারপরের সাল কি 1839, এই দুটো সাল পরপর মনে রাখবো। দেখো 1838-এ ম্যাথিউ স্লেইডেন, যে কে ছিল একটা জার্মান বোটানিস্ট। বোটানিস্ট কথার অর্থ যারা উদ্ভিদ নিয়ে আলোচনা করে বা পড়াশুনো করে, এক্সামিন করেছিল এ লার্জ নাম্বার অফ প্লান্টস, অর্থাৎ একটা অনেক সংখ্যক প্লান্টস নিয়ে, উদ্ভিদ নিয়ে সে আলোচনা করেছিল। অ্যান্ড অবজার্ভড, এবং দেখেছিল অল প্লান্টস আর কম্পোজড অফ ডিফারেন্ট কাইন্ডস অফ সেলস। যেমন একটা নিম গাছ, সে নিম গাছের মধ্যে যে সেলটা আছে, একটা অশ্বত্থ গাছেও কি সেম টাইপের সেল থাকবে? তাহলে তো সেটা নিম গাছ হয়ে যেত, তাই না? তাই জন্য অল প্লান্টস আর কম্পোজড অফ ডিফারেন্ট কাইন্ডস অফ সেলস হুইচ ফর্ম দ্য ডিফারেন্ট টিস্যু অফ দ্য প্লান্ট। যেই ডিফারেন্ট সেলগুলো ডিফারেন্ট টিস্যু তৈরি করে প্লান্টের। এবারে একটা জিনিস দেখো, এইটাকে কি বলে তোমরা সবাই দেখেছো আশা করি। এটা হচ্ছে বাতক, হাঁস বা সোয়ান। সোয়ান এক ধরনের অ্যানিমাল না? তাই জন্য এবার দেখো পরের পেজ, থিওডোর ম্যাথিউ স্লেইডেন আমরা পড়ে নিলাম, এবার পড়বো থিওডোর সোয়ান। সোয়ান আমি কি দেখালাম আগের পাতায়? একটা অ্যানিমাল, অর্থাৎ সোয়ান কে ছিল? জার্মান জুওলজিস্ট। আগেটাও জার্মান, এটাও জার্মান, এটা জুওলজিস্ট। কেন? কারণ সোয়ান একটা অ্যানিমাল। স্টাডিড ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমাল সেল, অনেক ধরনের অ্যানিমাল সেলের সম্বন্ধে ইনি আলোচনা করেছিল। এবং কি বলেছিল? সেল হ্যাড এ থিন আউটার লেয়ার। অ্যানিমাল সেল, অর্থাৎ এটা ধরো অ্যানিমাল সেল, এই অ্যানিমাল সেলের বাইরে একটা পাতলা আউটার লেয়ার আছে বলেছিল। সেই লেয়ারটাকে নাম কি দিয়েছিল? প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। সেলের বাইরে যে লেয়ারটা আছে তার নাম সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। এবারে দেখো, যারা আমরা মানুষ, আমরা আমাদের সম্বন্ধে একটা উদ্ভিদের থেকে অনেক বেশি জানি। তাই জন্য এই যে সোয়ান ছিল, সে তাড়াতাড়ি অ্যানিমালদের কথা পড়ে নিয়েছিল। তাই জন্য তার কাছে অফুরন্ত আরও অনেক সময় ছিল। তাই জন্য সে আবার বোটানি, অর্থাৎ উদ্ভিদের দিকেও লাফ মারলো, বোটানি সম্বন্ধেও পড়বে। তাই জন্য সে বোটানিতেও গেল এবং কি বলল? প্রেজেন্স অফ দ্য সেল ওয়াল ইজ এ ইউনিক ক্যারেক্টার অফ দ্য প্লান্ট সেল। এইটা অনেকেই ভুল করে যে থিওডোর সোয়ান তো অ্যানিমাল মানে জুলজিস্ট ছিল, সে কি প্লান্টের সম্বন্ধে কথা বলেছিল? হ্যাঁ বলেছিল, কারণ জুলজি, আরে আমরা তো জানি সব জুলজি। তাই জন্য আমরা প্ল্যান্টের সম্বন্ধেও পড়বো, আমরা এক্সট্রা পড়বো। তাই জন্য এই যে একটা প্লান্ট সেল, এই প্লান্ট সেলের বাইরে সেল মেমব্রেন আছে, এটা কে বলেছিল? এটাও বলেছিল সোয়ান। এই সেল মেমব্রেনের বাইরে একটা সেল ওয়াল আছে, এটাও কে বলেছিল? এটাও বলেছিল কিন্তু সোয়ান। এবারে দেখো পরবর্তীতে কি বলছে। Schwann proposed the hypothesis that the bodies of animal and plants are composed of cells and products of cells. Schwann কি বলল? সবার প্রথমে হাইপোথিসিস কি? থিওরি এবং হাইপোথিসিস দুটো জিনিস হয়, থিওরি এবং হাইপোথিসিস। থিওরি হচ্ছে যেই জিনিসটা প্রুফ করা হয়ে গেছে, এবং হাইপোথিসিস যেটা আমি ভাবছি, আচ্ছা আমি যদি পড়াশুনো করি তাহলে আমি নিটে চান্স পেতে পারবো, কিন্তু নাও পেতে পারি, অর্থাৎ এটা ফুল প্রুফ নয়, সেটাকে বলা হচ্ছে হাইপোথিসিস। আর থিওরি কি? থিওরি হচ্ছে আমি যদি খাবার খাই আমার পেট ভরবে, এটা 100% ট্রু, দ্যাট ইজ থিওরি। এবারে দেখো কি বলছে। Schwann proposed the hypothesis that the bodies of animals and plants are composed of cells and products of cells. অর্থাৎ একটা প্লান্টের বডি হোক আর একটা অ্যানিমেলেরই বডি হোক, সেগুলো সবই আলটিমেটলি সেলের প্রোডাক্ট দিয়ে তৈরি, অর্থাৎ সেল দিয়ে তৈরি, এবং অনেকগুলো সেল মিলে 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 মাল্টি সেলুলার, অর্থাৎ সেলের প্রোডাক্ট। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট এই যে সবুজ কালি দিয়ে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। রুডলফ ভিরচাউ কবে? 1855, 18 তারপর অর্ধেক অর্ধেক দুটো সংখ্যা 5 5, 1855 খ্রিস্টাব্দে প্রথম এক্সপ্লেন করেছিল যে
সেল ডিভাইডেড অ্যান্ড নিউ সেলস আর ফর্মড ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, অর্থাৎ এই যে একটা নতুন সেল, এই সেল থেকেই আর একটা নতুন সেলের উদ্ভব হলো, আবার নতুন সেল তৈরি হলো, এরকমভাবেই পুরনো সেল থেকে নতুন সেল তৈরি হয়, যে সেল ডিভাইড করে এবং নতুন সেল তৈরি হয়। এটাকেই তার ভাষায় বলা হতো ওমনিস সেলুলা ই সেলুলা, অর্থাৎ নিউ সেলস আর ফর্মড ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। লিখে নিও, এটার মানে ওমনিস সেলুলা ই সেলুলা মানে নিউ সেলস আর ফর্মড ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। হি মডিফাইড, হি অর্থাৎ কে? হি মডিফাইড অর্থাৎ রুডলফ ভিরচাও মডিফাই করেছিল দ্য হাইপোথিসিস অফ স্লেডেন অ্যান্ড সোয়ান টু গিভ দ্য সেল থিওরি এ ফাইনাল শেপ। তাহলে একটা সেল থিওরি যেটা দিয়েছিল স্লেডেন অ্যান্ড সোয়ান, তার ফাইনাল শেপকে দিয়েছিল। কিভাবে দিয়েছিল? প্রথমে কিভাবে দিয়েছিল যে ওমনি সেলুলা ই সেলুলা, অর্থাৎ নতুন সেল তৈরি হয় সমস্ত পুরনো সেলের মাধ্যমেই, নতুন করে হাওয়ায় উড়ে আসে না কোনো সেল। এইটা দিয়েই ফাইনাল শেপ দিয়েছিল রুডলফ ভিরচাও। ফাইনালি নতুন যে বর্তমানে সেল থিওরিকে কি হিসেবে জানা হয়? সেল থিওরিতে কি বলা হচ্ছে? অল লিভিং অর্গানিজমস আর কম্পোজড অফ সেলস অ্যান্ড প্রোডাক্টস অফ সেলস। এটা কে বলেছিল? সোয়ান বলেছিল তার হাইপোথিসিসে। আর অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, অর্থাৎ সমস্ত সেলই তার পুরনো সেল থেকেই তৈরি। এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিল 1855 খ্রিস্টাব্দে রুডলফ ভিরচাও। আপাতত এইটুক ইন্ট্রোডাক্টরি পার্টটুকুই থাকুক, বাকি আবার আমি পরের পার্টে এটা কন্টিনিউ করব। ততক্ষণের জন্য থ্যাংক ইউ। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নিও। বাই।